ঠিক আছে, এটা হলো থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি। আমাদের ফার্স্টে আরেকটা যে শীট ছিল ওই শীটের কন্টিনিউয়েশন, অর্থাৎ এখানে ওই শীটের কিছু অংশ আছে, তারপরে প্লেনের যে অধ্যায়টা এটা আমাদের এখান থেকে শুরু হবে। আচ্ছা, এখন এখানে আমাদের যে কন্টিনিউয়েশন যেহেতু আমি বললাম, তাহলে এখানে কিছু জিনিস আছে যে এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু শর্ত আছে, এই শর্তগুলো ফিল আপ করলে এই অঙ্কটা আমরা করতে পারবো, মানে আমাদের কিছু বেসিক জিনিসের জানার দরকার আছে। আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমি একটু লিখি, মনে করুন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x প্লাস প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা সলভ করি বা সলিউশন করি তাহলে কি হবে দেখুন, এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, একদম সিম্পলি আপনার মানে বেসিক জিনিসটা আমি আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনারা একটু বা জাস্ট মনোযোগ দিলেই আপনারা এটা সহজে বুঝে ফেলতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আর আসলে এখানে কি হচ্ছে। এই জিনিসটা আমি একটা সিম্পল একটা এক্সাম্পল অর্থাৎ ইকুয়েশন দিয়ে আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি এটাকে যদি 5x কে মিডল টার্ম করি তাহলে 6 কে ভাঙতে হবে 2 আর 3, তাহলে 2x and 3x plus 6 equal to 0। তাহলে এখানে আমি যদি x কমন নিই তাহলে দেখুন x কমন নিলে x plus 2 থাকবে, আর প্লাস 3 কমন নিলে প্লাস 3 যদি আমি কমন নিই তাহলে x plus 2 এখানে থাকবে। একদম সিম্পল, আমি দেখুন আপনি সহজ করে যত সহজভাবে বোঝানো যায় সেই জিনিসটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, এবং এটা আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলের পড়া সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। তাহলে দেখুন এখানে x প্লাস সরি এখানে 2 আসছে 3 আসছে, কিন্তু এখানে 2 হবে, তাহলে x প্লাস 2 ইন্টু x প্লাস 3, দেখুন x প্লাস 2 ইন্টু x প্লাস 3, সবাই একটু খেয়াল করুন দেখুন, তাহলে আপনাদের এটা সুবিধা হয়ে যাবে বোঝার জন্য। তাহলে দেখুন এখানে কি হলো x প্লাস 2 ইন্টু x প্লাস 3, তাহলে আমার x ইকুয়াল টু কত হবে, হয় -2 হবে অথবা -3 হবে, তাই তো রুবেল বলুন তো? জি স্যার। এটা সমাধান তো আমরা সবাই বের করতে পারবো, x ইকুয়াল টু -2 -3, কিন্তু এখানে আসলে একটা ভালো জিনিস শেখার আছে বা আপনাদের জানার আছে, সেটা কি দেখুন, আমি এই যে দুইটা রুট পাইলাম -2 এবং -3, -2 ইন্টু -3, এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে দেখুন আমি কত পাবো, এখানে 6 পাবো, তাই না? এই যে আমি 6টা পাইলাম, এই 6টা কিন্তু এই যে দেখুন এইখানের 6 কনস্ট্যান্ট টার্ম যেটা এখানে আছে এটা হলো 6, আর -2 and -3 আমি যদি যোগ করি দেখুন -2 and -3 যদি যোগ করি তাহলে এটা কি হবে, এটা হবে -5। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি 5 এর অপোজিট সাইন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস আমি এখানের প্রপার্টিজ আমি এখান থেকে ইউজ করব, সেই প্রপার্টিজটা হলো সমীকরণের মূলদ্বয়ের গুণফল হবে কনস্ট্যান্ট যে টার্মটা আছে এটা, ঠিক আছে? তার মানে সমীকরণের মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে, এবং সমীকরণের ফরম্যাটটা হবে এক্স স্কয়ার, অর্থাৎ এই এক্স এর সামনে কোফিশিয়েন্ট আকারে কিছু থাকতে পারবে না, এই শর্তটা আমাকে ফিল আপ করতে হবে। এটা যদি ফিল আপ করে তারপর আমরা এই প্রপার্টিজটা ইউজ করতে পারবো যে সমীকরণের মূলদ্বয়ের গুণফল হবে কনস্ট্যান্ট টার্ম। ওকে, এই শর্তটা জাস্ট আপনারা মনে রাখবেন, এটা হলো সমীকরণের মূল। এই যে আমি সমীকরণের যে রুটস পাইলাম, রুটস এন্ড কোফিশিয়েন্ট, এই যে 1 5 6 এগুলোর মধ্যে ওয়ান কাইন্ড অফ রিলেশন। সো এই প্রপার্টিজটা আমরা ইউজ করার চেষ্টা করব এই অঙ্কটার মধ্যে। এই যে প্রপার্টিজটা এটা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া, আপনাদের এটা 4.2 নাম্বার নামে একটা সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টে পড়ানো হয়। সো আপনারা যেহেতু পড়েছেন মানে ডিপ্লোমা পড়ে আসছেন, ওখানেও পড়ানোর কথা, কিন্তু ওখানে আসলে ফাঁকিবাজি করে আর কি, হয় টিচাররা অনেক সময় কম পড়ায় অথবা স্টুডেন্টরা পড়তে চায় না। সো এই জন্য এই জিনিসটা ওখানে আসলে আপনাদের জানা দরকার। এই যে এখন আমি যেটা বলে দিলাম এটা আপনারা মনে রাখবেন, ভবিষ্যতে কিন্তু এটা কাজে লাগবে। জিনিসটা কি যে সমীকরণের মূলগুলাকে যদি আমি গুণ করি, আবারও আমি বলছি মূলগুলাকে যদি আমি গুণ করি -2 এবং -3, তাহলে আমি কনস্ট্যান্ট টার্মটা পাই। শর্ত কি, x এর সামনে কোনো কোফিশিয়েন্ট থাকতে পারবে না, অর্থাৎ x এর কোফিশিয়েন্ট অর্থাৎ এরকম থাকতে হবে, x স্কয়ার থাকতে হবে, অর্থাৎ তার কোফিশিয়েন্ট এখানে
1 হতে হবে, এখানে কোনো কোফিশিয়েন্ট থাকতে পারবে না। এই শর্তটা যদি ফিল আপ করে তাহলে আমরা এই প্রপার্টিজটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার দেখুন আমরা অঙ্কটার মধ্যে যদি আসি তাহলে আমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি। এটা আপনারা একটু জাস্ট মেমোরাইজে রাখেন, গুণ করলে কনস্ট্যান্ট টার্মটা পাই, এই জিনিসটা মনে রাখলে আপনাদের এটা হয়ে যাবে। ওকে, এবার আমরা যদি অঙ্কটা দেখি, দেখুন এই শর্তটাই যেটা আমি আপনাদেরকে বললাম, এই শর্তটাই আসলে এখানে অ্যাপ্লাই করা হবে। আর এখানে বাড়তি তেমন কিছুই নাই। আছে যে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি, এই শর্তগুলো অলরেডি কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। হ্যাঁ, পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি, প্যারালাল হওয়ার শর্ত কি, এই শর্তগুলো আপনাদেরকে অলরেডি আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু দেখি, দেখুন প্রুভ দ্যাট, আমরা এই প্রশ্নটা যদি ভালো করে একটু পড়ি, প্রুভ দ্যাট দ্য স্ট্রেট লাইনস, তার মানে এখানে প্লুরাল, দুইটা অথবা তিনটা লাইন থাকতে পারে, কতটা দেওয়া আছে সেটা আমরা দেখে বুঝতে পারবো। Prove that the straight lines whose direction cosines are given by the relations AL plus BM plus CN is equals to 0 and FMN plus GNL plus HLM is equals to 0 are perpendicular। তার মানে কি, এইখানে যে দুইটা লাইনের কথা বলা আছে, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন আপনার পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ লম্ব হবে পরস্পর। কখন? যদি এই শর্তটা সে ফিল আপ করে, যদি এই শর্তটা সে মানে, তখন এই যে এই সমীকরণ অথবা রিলেশন দ্বারা যে দুইটা সমীকরণ বা লাইন নির্দেশ করতেছে তারা পারপেন্ডিকুলার হবে, যদি এই শর্তটা আমরা বের করতে পারি। তাহলে আমাকে এই দুটো শর্ত, এই যে দুটো শর্ত দেওয়া আছে, এই দুটো শর্তকে আমাকে ইউজ করে আমার যে কন্ডিশনস, আমার যে প্রপার্টিজ, এই ইকুয়েশনস এর আমি জানি, সেগুলো অ্যাপ্লাই করে আমি এটা বের করার চেষ্টা করব। তাহলে আসুন প্রথমে যে ইকুয়েশনস দুটো আছে, এই যে ইকুয়েশনস দুটো, এটা এবং এই ইকুয়েশনস দুটো আমি এখানে যা যা দেওয়া আছে আমি এটা লিখে ফেললাম। আমি এই দুটো ইকুয়েশন ইউজ করে আমি এইটা বের করব এবং সাথে সাথে আমরা কিছু প্রপার্টিজ বা ধর্ম আমরা এখানে ব্যাখ্যা করব বা ধরে নিব, অ্যাপ্লাই করব। তাহলে এক নাম্বার থেকে আমরা n এর মানটা আমরা যদি এটা বের করি, তাহলে এই দুটো টার্ম আমরা ডান দিকে চলে যাবে মাইনাস হয়ে, আর c দিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো? মাইনাস হয়ে দূরে যাবে। এই যে দেখুন আমরা এখানে n এর জায়গায় আমি এই মানটা বসিয়ে দিলাম, তারপর এখানে এই n এর জায়গায় আমি এই মানটা বসালাম, আর এই চ্যালেঞ্জ ঠিক থাকলো। ক্লিয়ার না বলেন তো? কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? এক নাম্বার থেকে n এর মান এনে 2 নম্বরে বসিয়ে দিয়েছি। স্যার আবার তো বুঝলাম না স্যার, কেমন হলো বুঝেন নাই? আমি দেখাচ্ছি, দেখুন আমি এখান থেকে n এর মানটা বের করে, এই যে এই 1 নং থেকে n এর মানটা বের করে আমি এইটার মধ্যে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি দেখুন একটা হোয়াইট পেপার নেই, হোয়াইট পেপার নিলে আপনাদের ভালো সুবিধা হবে। দেখুন এবার দেখুন আমি এখানে লিখি, কলম হয়ে আছে ড্রয়িং। হ্যাঁ, তাহলে এবার দেখুন আমি ওখানে ছিল AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0, এটা ছিল না? জি স্যার, জি স্যার। এখন CN ইজ ইকুয়ালস টু আমি লিখবো, CN ইজ ইকুয়ালস টু লিখবো মাইনাস AL প্লাস BM। তারপর কি হবে দেখুন, এই যে n এর মানটা আমি এখান থেকে বের করে আমি এইদিকে বসিয়ে দেব AL প্লাস BM, আর এই মাইনাসটাকে আমি কি করব, নিচে দিয়ে দেব মাইনাস C। এই মানটা আমরা ওখানে নিয়ে বসাইছি না, দেখেন তো? জি স্যার। এই যে এই মানটা আমরা এখানে এনে বসাইলাম না, দেখেন তো? এই যে এখানে এই AL প্লাস BM প্লাস CN, যে এই মানটা এনে বসাইলাম না, এই যে AL প্লাস BM বাই মাইনাস C, আর এই যে এইটার জায়গায় যে এই n এর জায়গায়, ক্লিয়ার? আর এই চ্যালেঞ্জ তো এই যে এখানে ঠিক থাকলো, ঠিক আছে কিনা বলুন? ক্যালকুলেশন এফএমএন আসে না, হ্যাঁ কি করে এফএমএন, ওটা তো এমনি থেকে জাস্ট দেওয়া আছে,
FMN। আমি কথা বুঝতে পারতেছি না তোমার। যে বলতে চাচ্ছি রুবেল যে কথা বুঝতেছি না তোমার, বলো ভালো করে বলো। দ্বিতীয় সমীকরণটা যে FMN প্লাস GNN HLN আছে, হুম, এটা এমনি থেকেই সমীকরণ, ওটা কোনো ক্যালকুলেশন করে আসে নাই স্যার। এটা তো সরাসরি এই যে এখান থেকে লিখছে, যে দেওয়া আছে আমাকে, যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বুঝো নাই? এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাকে, এই যে জি প্রশ্নের স্যার, মধ্যে, আমি এটাই বলতেছিলাম, হ্যাঁ বুঝতেছি স্যার। এইটাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে। 1 নং ইকুয়েশন 2 নং ইকুয়েশন তো আমাকে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এটা তো বাহির থেকে আমি নিয়ে আসি নাই, হঠাৎ করে আনতে পারবো না, আমার আনার অধিকার নাই। যেটা দেওয়া আছে এটা ইউজ করতে হবে, বুঝো নাই? ঠিক আছে জি রুবেল? স্যার, ঠিক আছে, বুঝতেছি। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসুন, আমার মানটা এই যে 1 নাম্বার থেকে 2 নং এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে লসাগু করে ফেলি, মাইনাস সি দিয়ে আমরা লসাগু করে ফেলি। মাইনাস সি দিয়ে যদি আমরা লসাগু করি, তাহলে এই যে মাইনাস সি এইচ এল এম, এই যে এখানে বলবে মাইনাস সি এইচ এল এম। তারপর এই মাইনাস সিটা এই যে নিচে থাকবে মাইনাস সি, এই যে মাইনাস সি, তাই না? এটা সবার যদি আমরা লসাগু করি, মাইনাস সি নিচে হবে না? তাহলে মাইনাস সি যদি নিচে হয়, তাহলে এই এ এল কে এফ এম দ্বারা গুণ করি, তাহলে এ এফ এল এম। বি এম কে আমরা এফ এম দ্বারা গুণ করি, বি এফ এম স্কোয়ার। জি এল দ্বারা এ এল কে গুণ করি, এ জি এল স্কোয়ার। বি এম কে আমি জি এল দ্বারা গুণ করি, বি জি এল এম। আর মাইনাস সি এইচ এল এম, আর এই মাইনাস সিটাকে আমি ডান দিকে জিরোর সাথে আমি গুণ করে দিলাম। তাহলে আমার শুধুমাত্র হলো উপরের জিনিসটা, টার্মটা ক্লিয়ার। কারো কোনো প্রবলেম আছে? রুবেল বলো, নাজমুল। আমার কথা কি বুঝতেছো নাজমুল? কেউ তো কথা বলে না। মাসুম বিল্লাহ, কথা বোঝা যায়? মাসুম, রুবেল, জি স্যার, আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন বুঝে যাচ্ছে স্যার, মনে হয় প্রবলেম ছিল। আচ্ছা, এই লাইনটাকে আমরা সবাই কি বুঝতে পেরেছি? এখানে যে লাইনটা আসলো, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নেটে এত সমস্যা যে আসলে কি করব আমি, ব্রডব্যান্ড কানেকশন নেওয়া, এখন আমি মোবাইলের ডেটা দিয়ে আমি চালাচ্ছি, আমি বুঝতেছি না যে তারপরেও যদি সমস্যা হয় তাহলে কেমনে হবে বলুন। এরপর আমি দেখুন এখানে এই যে এ জি এল স্কোয়ারটাকে আমি কি করলাম, এখানে নিয়ে আসলাম। আর এল এম, এখান থেকে এল এম, আর এখান থেকে এল এম আমি কমন নিলাম, এই যে দেখুন এল এম কমন নিলাম, এই যে লাস্টের এই পার্টটা থেকে আমি এল এম কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে যে এ এফ, এই যে এ এফ লিখলাম আমি এখানে। তারপরে এখানে থাকতেছে বিজি, এই যে বিজি। তারপরে এখানে থাকতেছে সিএইচ, এই যে সিএইচ। এরপরে থাকতেছে আমার দেখুন এ জি এল স্কোয়ার, এই যে বিএফ এম স্কোয়ার, এই যে বিএফ এম স্কোয়ারটা আমি এখানে লিখলাম। ঠিক আছে? তারপর আমি দেখুন করি, এল এম স্কোয়ার দ্বারা আমি ভাগ করি, যে এম স্কোয়ার দ্বারা ভাগ করব সবাইকে, যে এম স্কোয়ার, এখানে আমি এম স্কোয়ার দিয়ে ভাগ করব, এটাকে আমি এম স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এম স্কোয়ার দিয়ে ভাগ করলে এই এম স্কোয়ার কাটা, এই যে এম স্কোয়ার কাটা। লাইনটা একটু বলবেন? হ্যাঁ, এর উপরের লাইনটা একটু বলবেন আবার? উপরের লাইনটা কোনটা? এটা এখানে লসাগু করছে যেটা, এরপরটা আছে এটা স্যার, ওই যে কমন বেশি কমন নেওয়ার লাইনটা। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি, আমি এটা একটু মুছে দিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, দেখুন কমন নেওয়ার লাইনটা হলো, দেখুন প্রথমে আপনার এই যে এ জি এল স্কোয়ারের মধ্যে কমন নেওয়ার কিছু নেই, এটা আমরা প্রথমে লিখে ফেললাম। ঠিক আছে? তারপর এখানে এলএম আছে, কোথায় কোথায় এলএম আছে, এই এলএম আছে যে এখানে, এখান থেকে আমি এই যে এলএম কমন আনলাম। তারপর এলএম এখান থেকে কমন নিয়ে ফেলে এএফ থাকে, আর এলএম এখান থেকে কমন নিলে যে বিজি থাকে, এই যে বিজি। আর এখান থেকে এলএম কমন নিলে মাইনাস সিএইচ থাকে, এই যে মাইনাস সিএইচ। আর বিএফ এম স্কোয়ারটা তো আমি লাস্টের টার্মে লিখলাম, তাই না?
এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এইবার সবাইকে আমি m স্কয়ার দিয়ে ভাগ করি। ঠিক আছে, দেখুন সবাইকে আমি m স্কয়ার দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? এই যে দেখুন সবাইকে m স্কয়ার দিয়ে ভাগ করছি। তাহলে m স্কয়ার দিয়ে যদি সবাইকে আমি ভাগ করি তাহলে কি হবে দেখুন, m স্কয়ার কাটা, উপরের একটা m আর নিচের একটা m কাটলে নিচে একটা m থাকবে। দেখুন এরকম অবস্থা হবে না? এই যে এরকম অবস্থা হবে না? এই এই এইখান থেকে আমি কি করলাম, আমি এই পাশে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এই লাইনটা সবার ক্লিয়ার না বলেন তো? জি স্যার। ওয়েল ক্লিয়ার। Yes, sir. এখন এই সমীকরণটাকে আমরা আমরা যে যে x স্কয়ার দিয়ে আমি যেটা বলছিলাম যে x স্কয়ার প্লাস 5x এটার সাথে আমি তুলনা করি প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা কি হলো, এই টা থাকতে পারবে না, তাই না? x স্কয়ারের সামনে দিকে কিছু থাকতে পারবে না, তাহলে এই টা যদি না থাকে তাহলে দিয়ে ভাগ করে দিতে হবে সবাইকে, সবাইকে দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। এই দিয়ে যদি ভাগ করি তাহলে তো এখানে 1 হয়ে যাবে, যে এটা কাটা, তাহলে এটা বাই bf বাই থাকবে। ক্লিয়ার? এখন আমার এই যে আগের যে সমীকরণটা লিখছিলাম এটার একটা মান ছিল -2 আর একটা মান ছিল -3। ঠিক আছে, এই দুটার গুণফল করলে কত আসতো আমার ভ্যালু? 6 আসতো। 6 কোথায় ছিল? আমার এই যে এই ডান পাশে, যে এইখানে গুণফল আকারে ছিল। তাহলে এইখানে 6 এর পরিবর্তে আমার কি আছে? bf বাই ag আছে না? রুবেল বলেন তো, 6 এর পরিবর্তে আমার আছে না এখানে bf বাই ag। আর এই যে x স্কয়ারের পরিবর্তে আছে আমার এখানে কি lm বাই x, lm হোল স্কয়ার। তাহলে x এর পরিবর্তে আছে আমার এখানে l বাই m, x এর পরিবর্তে আছে আমার এখানে, এই টোটালটা আমার যদি 5 হয়, l বাই m আছে আমার x এর পরিবর্তে। তাহলে আমার ওখানে আমার একটা রুট আসছিল -2 আর একটা রুট আসছিল -3। এখানে যেহেতু l বাই m এর সমীকরণ, এখানে আমি সরাসরি তার রুটটা আমি জানি না, এইজন্য আমি তার দুইটা রুট ধরে নিলাম। একটা রুট l1 বাই m1 আর একটা রুট ধরে নিলাম -l বাই l2, l2 বাই l2। এটা হলো -2 মনে করুন, আর এটা মনে করুন -3। ক্লিয়ার? জাস্ট -2 এর পরিবর্তে আমি ধরলাম l1 বাই m1 আর -2 এর 3 এর পরিবর্তে ধরলাম l2 বাই m2। এটুকু বোঝা গেল রুবেল? জি এখন এই দুটা রুটকে আমি যদি গুণ করি, অর্থাৎ -2 এবং -3 আমি যদি একসাথে গুণ করি, -2 ইনটু -3, তাহলে তার মান কত পাই? 6 না? তাহলে -2 এর পরিবর্তে আছে l1 বাই m1 আর -3 এর পরিবর্তে আছে l2 বাই m2, তার মান হবে 6। 6 ছিল এই কনস্ট্যান্ট টার্মের মধ্যে 6 ছিল, কিন্তু 6 এর পরিবর্তে এখানে আছে bf বাই ag। এই যে আমার কনস্ট্যান্ট টার্মে আছে bf বাই ag। ক্লিয়ার সবার? একদম আমি ওই एग्जांपलটা আবার টেনে আনছি। হ্যাঁ, এটা কি বোঝা যাচ্ছে সবার? রুবেল? স্যার, এখানে আমার তো কনস্ট্যান্ট আছে হচ্ছে 6, তো 6 যদি থাকে ওখানে তো m স্কয়ার কাটা চলে গেছে আর থাকে bf, কিন্তু নিচে ag টা কিভাবে আসলো স্যার? এজিটা এই যে এখানে বাম পাশে ছিল l বাই m এর, এই যে এখানে দেখো এখানে এজিটা ছিল না, l বাই m এর পাশে এখানে এজি ছিল না, এই এজি দিয়ে সবাইকে ভাগ করতে হয়েছে, ভাগ করলেই তো এখানে 1 হবে, এটা আর থাকবে না। এজি দিয়ে এই জন্য আমি bf বাই ag এখানে আমি ভাগ করে দিয়েছি, আর 6 এর জায়গায় আছে আমার bf বাই ag। সবার ক্লিয়ার কিনা? as প্লাস bg মাইনাস q ভাগ দিতে বলছি। এটা থাকবে না, এটা দরকার নাই। যে নিচে আছে এই যে ag, এটা দরকার নাই আমার, আমার দরকার হলো কনস্ট্যান্ট টার্ম। স্যার, আমাদের কোন চিন্তা দরকার, আর এখানে এর সামনে যাতে কোনো সংখ্যা না থাকে। জাস্ট 0 6 ছিল না, 6 এর জায়গায় কি আছে সেটা তুমি দেখবা, আর কিছু না। bf বাই ag আছে 6 এর জায়গায়। ক্লিয়ার? সবাই এটা আমরা কি বুঝতে পেরেছি কিনা বলুন তো? স্যার, f এর ভাগ g ভাগ b এটা কেমনে পেলাম? এটা কি সূত্রের? সূত্র তো বললেই হলো না, সূত্র কোত্থেকে আসবে আমি বলবো তো। এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা, bf বাই ag
কেউ জি তো স্যার, বুঝতে সাউন্ড পেরেছি। সাউন্ড না করলে তো হবে সবগুলাকে না। এজি দিয়ে ভাগ করার কারণে বিএফ এর নিচে হ্যাঁ এজি হ্যাঁ চলে হ্যাঁ, এসেছে। বিএফ নিচে চলে আসছে, আর এখানে মূলগুলার গুণফল। আচ্ছা, তারপরে এইখানে আমরা কি করছি দেখুন, এই বিটাকে জি এর নিচে দিয়ে দিছি, আর এফ এর নিচে আমরা এটা লিখছি, যে এফ এর নিচে এটা, জিটার নিচে আমরা লিখছি বি। এটা লিখলে দেখুন এই যে এটা এখানে চলে আসবে, আর এটাকে যদি দিকবাজি করান তাহলে বিটা উপরে চলে যাবে। তার মানে এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, যে বিটাকে দিকবাজি করলে উপরে চলে যাবে, আর এ তো নিচে আছে, তাহলে বি এফ বাই এ জি। ঠিক আছে, রুবেল কি বুঝতে পেরেছো এখন? জাস্ট এখানে আমরা যে দিকবাজি কাওয়ালাম আর কি, উপরেরটাকে এনে নিচে লিখলাম, নিচেরটাকে আমরা উপরে লিখলাম, এই তো, আর তো কিছু করি নাই। তারপর কি হলো দেখো, এইখানে নিচে যে এলএমটা আছে এটাকে আমরা যে উপরে নিয়ে নিলাম, আর উপরেরটাকে আমরা এই যে নিচে নিয়ে আসলাম, আর কিছু করি নাই, যে এলএম এম1 এম2 কে উপরে নিলাম, আর এইখানের উপরেরটাকে আমরা নিচে আনলাম, এই তো। এই জিনিসটা আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। মাসুম বিল্লাহ ক্লিয়ার? মাসুম বিল্লাহ নাই নাকি? জি আর স্যার, শুনতে দুইজনে, পাচ্ছি স্যার, সমস্যা নাই স্যার। সমস্যা নাই, ওকে। আর দুইজনের চ্যাটিং বক্সে দুইটা চ্যাট দিয়া চলে গেছে, মানে আইডি দিয়া, মানে কেউ মানে নিয়ে যাবে এরকম কিছু। আমি নাম ডাকবো, আইডি দেওয়ার দরকার নাই, ঠিক আছে। অমর ফারুক, কবির হুসাইন দুইবার দিছে, যদি আবার মিস হয়ে যায় স্যার আছি তো আমি। তাইলে তুমি আইডি দেওয়ার দরকার নাই, আমি নাম ডাকবো, হ্যাঁ। সুজন মিয়া দিছে ওকে, একবার, এমনিতেই দেয়া। যদি না থাকতে পারো সেই বইয়ে, তাই তো। ঠিক আছে, দেখুন তাহলে এখানে আমার একটা পোর্শন আমি পেয়ে গেলাম। এখন এন কে রিপ্লেস করে আমি এল এর এবং এম এর দুটো ইকুয়েশন পেলাম। এখন আমি যদি এল কে রিপ্লেস করি তাহলে আমি এম এবং এন এর মধ্যে, আবার লেখাটা উঠতেছে না, এম ওয়ান, এখানে আমি পরে মনে লিখে দিচ্ছি আমি, দেখুন। সিমিলারলি আমরা যদি এই যে এল কে রিপ্লেস করি তাহলে এখানে দেখুন এন কে রিপ্লেস করে, যেমন আমি এখানে একটা প্যাটার্ন আপনাদের ধরতে হবে। প্যাটার্নটা হলো এন কে রিপ্লেস করলে এল এবং এম এর মধ্যে আমরা একটা সমীকরণ পাইলেন। তাহলে এল এর মধ্যে পাইলেন এফ বাই এ, উপরে দেখুন এফ জি, তার মানে পরে একটা প্যাটার্নটা দেখুন এফ জি এইচ আসবে, আর নিচে আছে এ বি, তারপর একটা সি আসবে, এরকম একটা প্যাটার্ন আসবে আর কি, ঠিক আছে। তাহলে এম ওয়ান এম টু বাই জি বাই এফ, জি বাই বি। তাহলে এন এর মধ্যে আসবে এফ জি এইচ, উপরে আসবে এইচ, আর এ বি সি আসবে নিচে। তাহলে তিনটাকে আমরা যদি কম্বাইন করি তাহলে আমরা এরকম পাবো, ঠিক আছে। তারপর আমাদের একটা পারপেন্ডিকুলার হওয়ার শর্ত আছে। আমাদের পারপেন্ডিকুলার হওয়ার শর্তটা হলো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। এবার L1 L2 এর মানটাই যে আমরা এখান থেকে এখানে বসিয়ে দিলাম এটার জায়গায়, আর M1 M2 এর মান G বাই B, এই যে এটার জায়গায় আমরা এখানে এনে বসাই দিলাম। N1 N2 এর মান C H বাই C, এটা বসিয়ে দিলাম, এটা আমাদের উত্তর হয়ে গেল। ক্লিয়ার এটা সবার? জি স্যার। এটা আমরা কি পারবো না যদি পরীক্ষায় আসে? পারবো স্যার। ওকে, এটা যদি পারে, এবার আমরা প্লেনের মধ্যে আমরা চলে আসি, হ্যাঁ। প্লেন, তাহলে প্লেনের ডেফিনেশনটা প্রথমে আমাকে একটু দেখতে হবে। আমি স্টপ করে আবার আমি একবার স্ক্রিনটা শেয়ার করি। তাহলে প্লেনের ডেফিনেশনের জন্য আমরা দুটো ফিগার আমরা এখানে ড্রয়িং করি। দেখুন, এই একটা আমি ফিগার ড্র করলাম, আরেকটা ফিগার আমি ড্রয়িং করলাম আমি এইরকম। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখুন এই যে দুইটা ফিগার আঁকলাম, একটা হলো এরকম এবড়ো তেবড়ো, আর একটা হলো আমি ট্রায়াঙ্গেল আঁকলাম, হ্যাঁ। আঁকার পরে দেখুন এই দুটা ফিগার থেকেই কিন্তু আমরা বুঝে ফেলবো যে আসলে আমরা করতেছি, মানে প্লেন কোনটা হবে এবং প্লেন কোনটা হবে না, সেই জিনিসটা আমরা পেয়ে যাব। দেখুন
আপনি একটা ফিগারের মধ্যে দুইটা বিন্দু নেন, এখানে একটা বিন্দু নেন, এখানে একটা বিন্দু নেন। এই ফিগারের মধ্যে আপনি দুইটা বিন্দু নেন, নেওয়ার পরে এই দুটা বিন্দু একসাথে আপনি যোগ করেন। দেখুন এখানে আমি দুটা বিন্দু আমি যোগ করলাম, আপনি এখানে দুটা বিন্দু যোগ করেন, এই যে আমি যোগ করলাম। যোগ করার পরে দেখুন তো দুটার মধ্যে একটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যে প্রথম ফিগারটার মধ্যে আমি যে ফিগারটা আঁকলাম, আঁকার পরে দুইটা বিন্দু নিলাম, এই বিন্দু নেওয়ার পরে আমি যে লাইনটা যোগ করলাম, সেই লাইনটা এই ফিগারটার বাইরে চলে গেল না? এই অংশটা দেখুন বাইরে চলে গেল। একটু ভালো করে সবাই খেয়াল করে দেখুন। আর এই ট্রায়াঙ্গেলের ভিতরে আপনি যেভাবেই দুইটা বিন্দু নেন, এই লাইনটা বাইরে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে কোনো একটা ফিগার, কোনো একটা সারফেস, এর মধ্যে যদি আমি দুটা বিন্দু নেই, বিন্দু নেওয়ার পরে যদি একটা লাইন ড্রয়িং করি, ওই পয়েন্টগুলোকে যোগ করে, সেই লাইনটা যদি পুরোটাই হোলি ওই ফিগারের মধ্যে অবস্থান করে, তখন আমরা এটাকে প্লেন বলবো। আর যদি ওই লাইনটা ওই ফিগার থেকে বাইরে চলে যায় কোনোভাবে, তাহলে আমরা এটাকে প্লেন বলতে পারবো না। ক্লিয়ার? এটা হলো তার ডেফিনিশন। ডেফিনিশনটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা পড়লেও এটা বুঝতে পারবেন। এখানে দেখুন আমি এখানে যদি বলি, দ্য প্লেন ইজ এ সারফেস সাচ দ্যাট ইফ এনি টু পয়েন্টস আর টেকেন অন ইট, যদি দুটো পয়েন্ট নেওয়া হয়, দ্য স্ট্রেট লাইন জয়নিং দেম লাইজ হোলি অন ইট অন দ্য সারফেস। অর্থাৎ ওই সারফেসের মধ্যে যদি প্লেনটা সবটাই যদি আপনার অবস্থান করে, তখন আমরা ওটাকে বলি দেন দ্য ফিগার উইল বি এ প্লেন। ঠিক আছে, এইটা আমার ডেফিনিশন হয়ে গেল। এখন এই যে প্লেন আমি বললাম, এই প্লেনের কিছু ফরম্যাট বা ইকুয়েশনস আছে, যেগুলো আপনাদেরকে একটু মেমোরাইজ করতে হবে বা জানতে হবে। তাহলে সেটা কি? জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন হলো ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকাল টু 0। এটা হলো প্লেনের সাধারণ ইকুয়েশন বা একদম জেনারেল বা একদম সাধারণ যে ইকুয়েশন এটা। এখন এই প্লেনটা যদি জিরো অরিজিন দিয়ে পাস করে, অর্থাৎ এই এক্স এর মান যদি 0 হয়, এখানে ওয়াই এর মান যদি 0 হয়, জেড এর মান যদি 0 হয়, তখন ডি ইজ ইকাল টু 0 হবে। এখানে ডিটা থাকবে না, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম থাকবে না, তখন প্লেনের ইকুয়েশনটা হয়ে যাবে এইটা। আচ্ছা, তারপর হলো আরো কিছু ইকুয়েশনস আছে, যেখানে দেখুন ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ পয়েন্ট এক্স ওয়াই জেড, এক্স অন ওয়াই অন জেড অন, অর্থাৎ আপনার একটা যে কোনো বিন্দু দিয়ে যদি পাস করে, তখন তার ইকুয়েশনটা হবে যে এরকম এরকম। এটাও আমরা যদি এখানে একটু দেখি, দেখুন মনে করুন আমি ক্লিয়ার করে দিই। এরকম মনে করুন আমার প্লেনের ইকুয়েশন ছিল ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকাল টু 0। এখন এই প্লেনটা যদি আপনার মনে করুন এই যে x1, y1, z1 এই বিন্দু দিয়ে যদি পাস করে, তাহলে তার ইকুয়েশনটা হবে এরকম ax1 প্লাস by1 প্লাস c, অর্থাৎ x এর পরিবর্তে এই মানগুলো বলবে, প্লাস d। এবার দেখুন উপরেরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করেন, প্রত্যেকটা টার্মগুলো থেকে যদি এরকম বিয়োগ করেন, এরকম করে যদি বিয়োগ করেন, তাহলে ডি ডি ভ্যানিশ হয়ে যাবে এরকম। তাহলে আমার এখানে বিয়োগ করলে আমার ইকুয়েশনটা হবে এরকম, এ যদি আমি এখানে কমন নিয়ে ফেলি, তাহলে x মাইনাস x1, আর পরে যদি আমি এই দুটো থেকে যদি বি কমন নিয়ে ফেলি, তাহলে আমার হয়ে যাবে y মাইনাস y1 প্লাস c যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে z মাইনাস z1, আর ডি থেকে ডি বিয়োগ ইকুয়াল টু 0। এই জিনিসটাই তো এই যে আমি এখানে দেখালাম, দেখুন এটাই তো ওই ইকুয়েশনটা আমি যেটা এতক্ষণ লিখলাম, তাই না রুবেল? জি স্যার। ওকে, আরেকটা ইকুয়েশন আছে আপনার ইন্টারসেপ্ট ফর্ম। যে ইন্টারসেপ্ট ফর্মের আমার দেখুন আমার জেনারেল ইকুয়েশনে ছিল x বাই a ছিল আমার x বাই a, লেখা উঠতেছে না, y বাই b ইজ ইকুয়াল টু 1, ওইটা হয়ে যাবে এরকম। আর নরমাল ফর্মটা হলো আমার এই যে এইরকম। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসুন দেখি আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি প্লেন দিয়ে। এখানে দেখুন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন
পাসিং থ্রু দ্য পয়েন্টস, এই দুটা বিন্দু দিয়ে যাবে, এই দুটা বিন্দু দিয়ে যাবে এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন 2x + 6y + 6z = 9, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে এবং এই দুটা বিন্দু দিয়ে যাবে, সেই ধরনের প্লেনের ইকুয়েশন আগে বের করতে হবে। তাহলে দেখুন একটু আগেই কিন্তু আমরা পড়ে আসছি যে একটা বিন্দু দিয়ে যদি যায় তাহলে প্লেনের ইকুয়েশনটা হবে যে এইরকম। তাহলে আমার বিন্দুটা ছিল 2 2 লেখা হচ্ছে না, কি যেন একটা নোটিফিকেশন দেখালো। আচ্ছা, তাহলে দেখুন এই যে এই অ্যাকশনের পরিবর্তে আমার এখানে আমার যে বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা হলো আপনার 2 2 1, তাহলে এখানে অ্যাকশনের পরিবর্তে বসবে 2, এই যে অ্যাকশনের পরিবর্তে আমার 2 বসলো, ওয়াই এর পরিবর্তে আমার 2 বসলো, জেড এর পরিবর্তে আমার এখানে 1 বসলো। দিস ইকুয়ালস টু 0। আবার বললো এই প্লেনটাই 936 বিন্দু দিয়েও পাস করে, এই যে 936, তাহলে এক্স এর পরিবর্তে এই যে 9 বসলো, ওয়াই এর পরিবর্তে 3 বসলো, জেড এর পরিবর্তে 6 বসলো। এটাকে যদি আমি এই যে এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখুন 9 থেকে 2 যাবে তাহলে 7 এ থাকবে, 6 থেকে 1 যাবে তাহলে 1 থাকবে, তারপর 6 থেকে 1 যাবে 5c থাকবে। ঠিক আছে, এটা আমরা 2 নং ইকুয়েশন পেয়ে গেলাম, এখানে আমি 1 নং ইকুয়েশন পেয়ে গেলাম। এইবার দেখুন আরেকটা কন্ডিশনের কথা আমাকে বলছে যে প্লেনটা পারপেন্ডিকুলার হবে এই প্লেনের সাথে, মানে লম্ব হবে, অর্থাৎ আপনার একটা প্লেন যদি এইখানে থাকে আর একটা প্লেন যদি এইখানে থাকে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হওয়ার শর্ত আছে একটা, দেখুন শর্তটা হলো যে আমার এখানে কথা বলা আছে, দেখুন এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই যে আমি 1 নং লাইনটা ইকুয়েশনটা পাইলাম, হ্যাঁ এই যে আমি 1 নং প্লেনটা আমি পাইলাম, এই প্লেনের সাথে যদি এটা পারপেন্ডিকুলার হয়, এটা পারপেন্ডিকুলার এটার সাথে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এইখানে যে কোএফিসিয়েন্ট আছে এবং এইখানে যে কোএফিসিয়েন্ট আছে, এই দুই কোএফিসিয়েন্টের গুণফল এই যে এখানে লিখব। দ্বিতীয় কোএফিসিয়েন্ট আছে এখানে b, এটার কোএফিসিয়েন্ট আছে 6, এই যে 6b, এটার কোএফিসিয়েন্ট আছে c, এটার কোএফিসিয়েন্ট আছে 6, তাহলে 6c এইটা ইকুয়াল টু 0 হবে। তো দুইটার কোএফিসিয়েন্টের গুণফলের যোগফল ইকুয়াল টু 0 হবে। এটা কি সবার ক্লিয়ার না? একটু দেখেন তো। রুবেল, জি স্যার, আবার একটু বলেন বুঝতে পারিনি। অর্থাৎ যদি আমার এই লাইনটা, এই যে এই প্লেনটা যদি এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে আমার কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো কি? শর্তটা হলো এইখানের যে কোএফিসিয়েন্ট আছে যে a, যে আপনি যে দেখতে পাচ্ছেন a, এইটার কোএফিসিয়েন্ট এবং এই যে এইখানে x এর কোএফিসিয়েন্ট, এই দুই x এর কোএফিসিয়েন্ট গুণ করবেন, ঠিক আছে? গুণ করলে কত হবে? যে 2a, তাই না? আর এখানে কোএফিসিয়েন্ট আছে কত? 1 নং এর সাথে আছে b, আর এটার সাথে y এর কোএফিসিয়েন্ট কত আছে? 6, এই যে 6b। আর এখানে z এর কোএফিসিয়েন্ট আছে c, আর এখানে z এর কোএফিসিয়েন্ট আছে 6, এই যে 6c ইকুয়াল টু 0 হবে। ডান পাশে কি থাকলো সেটা রিগার্ডলেস। বুঝা গেল? জি স্যার। এইবার দেখুন 3 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার যে ইকুয়েশন আপনি পাইছেন, এই দুটো ইকুয়েশনকে আপনি বজ্রগুণন পদ্ধতিতে আপনি সমাধান করবেন। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান কিভাবে করে এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, ঠিক আছে? দেখুন একটু আমি ছোট করে দিই। হ্যাঁ, এবার দেখুন 2 নং ইকুয়েশন একটু বজ্রগুণটা একবার দেখাই দাও স্যার। দেখাই দিচ্ছি। দেখুন 2 নং এবং 3 নং এই বজ্রগুণনটা আমি এখানে একটু দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি যে এখানে a নিলাম, a নিলে a এর কোএফিসিয়েন্ট এবং সহগ a বাদ, তাহলে b এর এই যে এখান থেকে r গুণন হবে, ঠিক আছে? b এর সাথে c উপর থেকে নিচে, তাহলে b এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, c এর কোএফিসিয়েন্ট হচ্ছে 6, তাহলে 6 কে 6, এই যে দেখুন 6, ঠিক আছে? তারপর উপর থেকে নিচে এখানে গুণ করেন, এই যে নিচ থেকে উপরে b এর এবং c এর, তাহলে 5 6 30, এই যে 30 সূত্রের মাইনাস হবে এই যে মাঝখানে। সবার ক্লিয়ার না বলেন তো? আবার একটু বলেন স্যার। আরো বলতে হবে। আমি যখন a নিচ্ছি a এর কলামটা বাদ যাবে, যে a এর কলাম বাদ। তারপর b এর সহগ এখানে কত আছে? 1, কোনো কিছু না থাকলে তো 1 থাকবে, 1, আর এখানে c এর কোএফিসিয়েন্ট অর্থাৎ r গুণন করবেন, এই যে নাম এটার r গুণন, এই যে r গুণ করলে 6 কে 6, আর গুণন স্যার।
হ্যাঁ, তারপর এই নিচ থেকে উপরে গুণ করবেন, এই যে নিচ থেকে উপরে, তাহলে 5 6 30, এই যে 30 একটা বুঝে গেলে বাকিগুলো বুঝে যাবেন। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। ওকে, যাদের প্রবলেম ছিল তারা কি ক্লিয়ার না এখন? আচ্ছা, এবার আমরা নিব, দেখুন বি নিব, তাহলে বি নিলে বি এর কলামটা বাদ দিবেন। 5 দুগুণে 10 হয়, তাই 7 6 42 আর উপরে 2। বি এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ এটা আমি একটু বলছি যে ডিফারেন্টটা কি। যখন বি নিব তাহলে বি এর কলামটা বাদ যাবে, তাহলে আমার এই উপর থেকে নিচে গুণ করার কথা ছিল, তাই না? কিন্তু শুধুমাত্র বি এর ক্ষেত্রে আপনার উল্টা কাজ করতে হবে, অর্থাৎ আপনার এখানে উপর থেকে নিচে বিয়োগ করতে পারবেন না। বি এর ক্ষেত্রে নিচ থেকে উপরে আগে করতে হবে, যে নিচে থেকে উপরে, তাহলে 5 দোকানে 10, এই যে 10টা আগে লিখতে হবে, ঠিক আছে? মনে থাকবে না? বি এর ক্ষেত্রে উপর থেকে নিচে হবে না, বি এর ক্ষেত্রে হবে কি নিচ থেকে উপরে। তারপর কি হবে, এইবার আপনার উপর থেকে নিচে গুণ করতে হবে, তাহলে 5 6 সাথে 42, এই যে 42। ক্লিয়ার? জি স্যার। আর সি এর ক্ষেত্রে তো নরমাল গুণন হবে, সি এর কলাম বাদ, তাহলে 6 দিয়ে 7 দিয়ে 6 কে গুণ করলেন, 6 সাথে এই যে 42, তারপর 2 দিয়ে 1 কে গুণ করলে 2 একে 2। সি এর ক্ষেত্রে আবার সবাইকে ক্লিয়ার না বলেন তো? জি স্যার, জি স্যার। বজ্রগুণনটা দিয়ে কিন্তু আগের ক্লাসেও আমরা একটা অঙ্ক করেছি, তাহলে এখানে যদি আমরা সিম্পলিফাই করে দেখুন তাহলে কি হবে, এ এর মান হবে যে -24, বি এর বিয়োগ করলে 40 থেকে 8 বিয়োগ করলে যে -8, আর এখানে হচ্ছে আপনার 40। তারপর এখানে যদি আপনি -8 দিয়ে ভাগ করেন তাহলে 3 আর 24, এখানে 8 দিয়ে ভাগ করলে 4 আর 32, -8 দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে -5। তাহলে এ এর মান পেয়ে গেলেন 3, বি এর মান পেয়ে গেলেন 4, সি এর মান পেয়ে গেলেন আপনার -5। এই মানগুলো নিয়ে আপনি 1 নং এর মধ্যে বসিয়ে দেন, যে 1 নং আমি পেয়েছিলাম, এই যে 1 নং, এই যে আমি 1 নং এর মধ্যে আমি এখানে বসিয়ে দেব। তাহলে এ এর মান 3, বি এর মান 4, সি এর মান -5 আমি বসালাম। এই যে দেখুন এখানে এই যে 3 4 -5। এবার আপনি এগুলো সবগুলো গুণ করে দেন, এখানে সব গুণ করে দেন, গুণ করলে এটা আপনার রেজাল্ট হবে। ঠিক আছে, সবার দেখেন তো ঠিকঠাক আছে কিনা? এটা পারবেন না সবাই? জি স্যার, পারা যাবে। পারা যাবে না? ওকে। এটা কি -553 স্যার? -5 এই যে -8 দ্বারা ভাগ করছি যে সবাইকে, এই যে মাইনাস গুলো আমি কেটে দিয়েছি, মাইনাস গুলো কেটে দিলে এখানে একটা মাইনাস থাকবে, অর্থাৎ নিচে নিচে মাইনাস দিয়ে আমি গুণ করে দিয়েছি। ঠিক আছে, মনে থাকবে না? আচ্ছা, এখানে আপনারা সিমিলার একটা অঙ্ক দেওয়া আছে, এটা আপনারা আর করবেন। অ্যান্সারের মধ্যে স্যার 3x হলো, তারপর 4y এর 4y মাইনাস এটা কি 53? 53 করতে আসবে কি বলেন? 53 না কি বুঝতে পারছি না। -5z কাদা 5z, z কি 3 মনে হয়? এই যে 3টাকে তাহলে কি মনে হবে, যে এখানে আমি যে 3 লিখলাম, এই 3টাকে কি মনে হবে? এটা হলো জেড, জেড আর 3 এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন না রুবেল? জি স্যার, জি স্যার, বুঝছি। এখানে 3 আছে, এখানে জেড আছে, তাহলে দুটো পার্থক্য তো বুঝতে হবে। এটা হলো হোমওয়ার্ক, এটা করে আমাকে মেসেঞ্জার গ্রুপের মধ্যে সবাই আপলোড দিবেন আগামী সোমবারের মধ্যে। ঠিক আগের অঙ্কটার মতো এই অঙ্কটা করবেন, ঠিক আছে? জাস্ট এখানে ছিল 221936, এই বিন্দুগুলোর পরিবর্তে এখানে ছিল 10 -1 আর আছে 1213, আর এখানে পরিবর্তে এটা পরে সূত্রটা আছে, জাস্ট আপনারা ওইটার মতো করে এই অঙ্কটা করে জমা দিবেন, ঠিক আছে? এই যে এখানে দেখুন উত্তর দেওয়া আছে, উত্তর মিলবে, না মিললে অঙ্ক হবে না। আপনারা এটা করে ছবি তুলে উপরে আইডি নাম্বারটা লিখে জমা দিবেন, আপনার মেসেঞ্জার গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এবার আসুন আমরা আরেকটা অঙ্ক করি।
তাহলে এই অঙ্কটার মধ্যে সবাই একটু প্রথমে পড়বেন, পড়লে দুটো জিনিস আছে এখানে বোঝার মতো। একটা হলো সেন্ট্রয়েড, আর একটা হলো নিচে দেখুন ইকুয়েশনটা যেটা দেখতে পাচ্ছেন, x by p plus y by q plus z by r equal to 3। তাহলে এখানে যে ইকুয়েশনের ফরম্যাটটা যেটা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটা দেখে আপনার বুঝে ফেলতে হবে যে এই অঙ্কটা কোন সূত্রটা দিয়ে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, যেটা বুঝতে পারলেই হলো। তাহলে এখানে একটু সবাই যদি পড়েন, সবাই একটু প্রশ্নটা পড়েন তো মনে মনে। কি কি টার্ম আছে এখানে আপনারা বুঝতে পারেন না বলেন তো? মাত্র 15 জন। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মানে তো 3 লিখতে হবে। ওয়াহিদুল ইসলাম আছেন? জি স্যার আছে। আপনি বলেন তো সেন্ট্রয়েড মানে কি? এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড মানেটা কি বলুন তো? স্যার এই মুহূর্তে বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু না তো, সেন্টার পয়েন্ট না। সুজন মিয়া বলতে পারবেন সেন্ট্রয়েড জিনিসটা কি? সুজন মিয়া নাই, কথা বলেন। জি স্যার আছি স্যার, সুজন মিয়া আছি বলতে পারবেন সেন্ট্রয়েড জিনিসটা কি? স্যার। সেন্ট্রয়েড মানে কি বলতে পারবেন? জি না স্যার। পারবেন না। সরল স্বীকারোক্তি না, লাজ লজ্জা বালাই করে ফেলেছেন, পারবেন না কেন? The center of mass of a geometric object of uniform density. নেটে চলে গেছেন না, এটা হলো ভর কেন্দ্র, ঠিক আছে? এটা আপনারা যে গুগল করলে স্যার এটা হচ্ছে এখানে পাওয়া বেসিক্যালি যাওয়ার কথা। সেন্ট্রয়েড হচ্ছে এক ট্রায়াঙ্গেলের ভরকেন্দ্র হ্যাঁ, যেখান থেকে সবগুলা দূরত্ব সবগুলা সমান আর কি। পুরোটা ভর দূরত্ব সমান না, অর্থাৎ যে বিন্দুতে পুরো ভরটা আপনার কি করবে নির্ভর করবে, সেটাকে আমরা ভর কেন্দ্র বলি বা সেন্ট্রয়েড, ঠিক আছে? এটা ফিজিক্সে এখানে পড়ানো হয়। এখানে তো স্যার ট্রায়াঙ্গেল বলছে তাই বলেছে। ট্রায়াঙ্গেল বলেছে, এটা ট্রায়াঙ্গেলের হতে পারে, একটা চতুর্ভুজ ক্ষেত্র যদি হয় সেটারও হতে পারে। এটা জাস্ট ট্রায়াঙ্গেল দিয়ে বলেছে আর কি, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড হয়, অন্যান্য যে কোনো বিন্দু বস্তুরও হতে পারে, ঠিক আছে? তবে সাধারণত সেন্ট্রয়েড ট্রায়াঙ্গেলেরই হয়। সেন্ট্রয়েডটা হলো কেন্দ্রবিন্দু থেকে যদি প্রত্যেকটা বাহুর দূরত্ব সমান হয় এটাকে আমরা সেন্ট্রয়েড বলি। আর ফিজিক্যালি বা ফিজিক্সের ভাষায় যদি আমরা এটাকে বলি, সেন্ট্রয়েডটা হলো ভর কেন্দ্র, যে বিন্দুতে বস্তুর পুরো ভরটাই অবস্থান করে সেটাকে আমরা ভর কেন্দ্র বলি, ঠিক আছে? সেন্টার অফ মাস সেটাকে বলে আর কি। আচ্ছা, এখন এই যে ট্রায়াঙ্গেলের যে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড আমরা যেটাই বলি না কেন, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই ভর কেন্দ্রটা আমি এখানে দেখাই, কেন্দ্রবিন্দুটা যদি আমি এখানে যে অঙ্কন করি, তাহলে এটা হলো, এটা মনে করেন এই মাঝখানে একটা বিন্দু, যে বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলো দূরত্ব সমান, হ্যাঁ, যে শীর্ষ বিন্দুগুলো দূরত্ব সমান হবে সেটাকে বলবো আমরা সেন্ট্রয়েড, ঠিক আছে? অর্থাৎ সমবাহু অ্যাঙ্গেলগুলো যেগুলো থাকবে, অ্যাঙ্গেলগুলোকে যদি সমান দুই ভাগে ভাগ করে তখন যে বিন্দুতে আপনার হবে, মানে বাহুগুলো ছেদ করবে, সেই বাহুটাকে আমরা বলবো সেন্ট্রয়েড। ডেফিনিশন আপনারা গুগল করে দেখে নেবেন, ঠিক আছে? এখন এই সেন্ট্রয়েড, ত্রিভুজের সেন্ট্রয়েড আসলে কিভাবে বের করে? ত্রিভুজের সেন্ট্রয়েড বের করার কিছু সূত্র আছে, ঠিক আছে? আমি সূত্রটা যে কিভাবে সেন্ট্রয়েড বের করে আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দিই। আমি একটা হোয়াইট পেপার নিই। সেন্ট্রয়েড এরকম হবে, মনে করেন একটা এখানে আছে x1 স্থানাঙ্কগুলো, আমি যদি y1 তারপরে যদি z1 হয়, একটা স্থানাঙ্ক x1 y z1, শীর্ষবিন্দুগুলো আর কি x2, একটা ত্রিভুজ তো এরকম থাকবে। তাহলে ত্রিভুজের এটা মনে করেন a বিন্দু, এটা মনে করেন b বিন্দু, এটা মনে করেন c বিন্দু। তাহলে a বিন্দুর স্থানাঙ্ক এটা, এটা হলো মনে করেন যে b বিন্দুর স্থানাঙ্ক x2 y2 তারপর হলো z2।
আর হলো সি বিন্দুর স্থানাঙ্ক হলো x3 y3 সরি z3 হলো চলে গেল এখানে হবে z3 আর কি, ঠিক আছে z3। তাহলে এটার স্থানাঙ্কটা আপনার কি হবে, সেন্ট্রয়েড কি হবে, সেন্ট্রয়েডকে যদি আপনার g বল, g দিয়ে এখানে লিখতে হবে এরকম প্রথমটা তিনটা আছে, তিনটা এখানে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে প্লাস কমা দ্বিতীয়গুলা সবগুলা যোগ করব, এটা y1 প্লাস y2 z1 বাই 3, ঠিক আছে। এটা হবে তার বর্গকেন্দ্র। তাহলে এই জিনিসটাকেই আমরা আসলে ওখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আর কি। হ্যাঁ, তাহলে দেখুন এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করব। আর হলো যেটা আমরা একটু আগে দেখে আসছেন, আর হলো এই যে এখানে যে আপনি ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এই যে p বাই x বাই p y বাই q z বাই r, এই জিনিসটা আমরা এখানে ইকুয়েশনটা দেখুন, আমরা যদি একটু আগে যাই, এই যে দেখুন এখানে আপনারা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন x বাই a প্লাস y বাই b প্লাস z বাই q z বাই c ইজ ইকুয়াল টু 1। এই ইকুয়েশনটা আমরা ধরে নিব যে তার ইকুয়েশন হলো এইটা। দেখুন এই let us consider the equation of the plane b x by a plus y by b plus z by c is equal to 1, এটা ইকুয়েশন নাম্বার 1। তাহলে এটার ফিগারটা আমি এই যে এখানে দিয়ে দিলাম, এই যে দেখুন এটা ফিগারটা। তাহলে আমরা জানি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এই যে a 0 0, y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, b এর স্থানাঙ্কটা আমরা অলরেডি গত ক্লাসে বের করেছি, c বিন্দুর স্থানাঙ্কটা আমরা যে এখানে বের করেছি 0 0 c। তাহলে এই তিনটা বিন্দুর আমরা বর্গকেন্দ্র বের করব। এটা তো ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজ ওয়ান কাইন্ড অফ ত্রিভুজ, এগেইন সিমিলারলি দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্লেন। সো এই প্লেনের বর্গকেন্দ্র আমরা যদি বের করি, তাহলে প্রথম এই বিন্দুগুলো আমি এখানে যোগ করব, তিনটা পয়েন্ট। তাহলে তিনটা পয়েন্ট দেখুন আমরা যে এখানে যোগ করলাম, সেন্টার অফ গ্র্যাভিটি বা বর্গকেন্দ্র আমরা যেটা বলি না কেন, এই যে a প্লাস 0 বাই 3। তারপরে দেখুন এই যে এখানে আমরা আবার যোগ করলাম, এই যে দ্বিতীয় বিন্দুগুলো আমি যদি সবগুলো যোগ করি, তাহলে এই যে এখানে দেখুন 0 প্লাস b, এখানে c দিছি কিন্তু এখানে 0 হবে, ঠিক আছে, এই যে এখানে 0 হবে, ভুলভাল আছে। তারপরে তৃতীয় বিন্দুগুলো আমি এই যে এখানে যোগ করলাম, যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। ফিগার থেকে মানগুলা নিলেন না, ওটা একটু বুঝাবেন? কোনটা এই যে ফিগার থেকে মানগুলা নিলেন, ফিগারগুলো এইগুলো তো প্রথম প্রশ্নে বোঝানো হয়েছে। এটা শুধু এই যে x অক্ষকে ছেদ করেছে a বিন্দুতে, তাহলে এটা শুধু x অক্ষের মান হবে, যে এখানে a এর মান হবে। এটা প্রথম ক্লাসে আমরা শিখিয়েছি যে এখানে x অক্ষে যদি ছেদ করে তাহলে আমাদের এটা, রুবেল এগুলো প্রথম ক্লাসে শেখানো হয়েছে না? জি স্যার, খুব সুন্দর করে বোঝানো হয়েছে। খুব সুন্দর করে, তার মানে এগুলো ফাঁকিবাজ। আবার আমি এখানে দেখাচ্ছি যে দেখুন, আমি ফিগারটা আমি এখানে ড্র করলাম, আমি এরকম করে ড্রয়িং করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরকম করে ড্রয়িং করলাম, তাহলে আমার ফিগারটা হলো যে এরকম, এটা আমার এ হবে, x অক্ষের মধ্যে এ, এটা হলো x অক্ষ। তাহলে এটা x অক্ষের মধ্যে শুধু ছেদ করেছে, তাহলে x অক্ষে ছেদ করলে এ হবে, y অক্ষেও ছেদ করে নাই, z অক্ষেও ছেদ করে নাই, তাহলে বাকি মানগুলো শূন্য। আর y অক্ষের মধ্যে আমার এটা কোঅর্ডিনেট হবে b, এই যে এই বিন্দু স্থানাঙ্ক হবে b। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দেখুন এখানে x অক্ষে ছেদ করে নাই, শুধুমাত্র y অক্ষে ছেদ করলে, তাহলে y অক্ষে ছেদ করলে b, 0। তারপরে হলো এখানে z অক্ষ আছে, এখানে z অক্ষ ছেদ করেছে শুধু, তাহলে এখানে কি x অক্ষও নাই, y অক্ষও নাই, y অক্ষকে ছেদ করে না, তাহলে এটা c টা হবে 0 0 c, 0 0 c, ঠিক আছে। এবার কি বোঝা গেল? কে যেন বুঝতে চাইছিল? জি স্যার, ওকে, এবার আসুন আমার দেখুন a/3 হবে, এখানে a/3, তারপরে b/3, এই যে মানগুলা, এই বিন্দুগুলা b/3। কিন্তু প্রশ্নের মধ্যে দেখুন, আমরা যদি প্রশ্নটা একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে এখানে দেখুন
এটার সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেলের কথা বলা আছে এখানে পি কিউ আর, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তার মানে আমরা পি এর মান পেয়ে গেছি a/3, কিউ এর মান পেয়ে গেছি b/3, কিউ এর মান আর এর মান পেয়ে গেছি আমরা c/3। এই মানগুলো দেখুন আমরা যে এখানে এই কথাগুলো আমরা এখানে বলার চেষ্টা করেছি। এই যে দেখুন, এই যে এই যে বাট উই আর গিভেন দ্যাট, কিন্তু আমাদের দেওয়া আছে যে সেন্ট্রয়েড অফ দ্য পয়েন্ট অর্থাৎ ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের কথা বলা আছে পি কিউ আর। তাহলে আমরা পি এর মান পেয়েছি এই যে দেখুন a/3, কিউ এর মান পেয়েছি আমরা b/3, এই যে এটা আমরা q = b/3 লিখলাম, আর এর মান পেয়েছি আমরা c/3। এবার আপনি যদি এখানে আর গুণন করেন তাহলে a = 3p, এখন যদি আপনি আর গুণন করেন তাহলে b = 3q, এবার আপনি যদি আর গুণন করেন তাহলে c = আমরা পাবো c পাবো 3r। এই যে আপনি a b c এর মান পাইলেন, এই a b c এর মানগুলো আপনি 1 নং সমীকরণের মধ্যে নিয়ে বসিয়ে দেন। এই যে আমি এখানে সমীকরণটা যেটা আমরা ধরে নিয়েছি x/a y/b, তাহলে এখানে হবে 3p 3q 3r, যে মানগুলো আমরা পাইলাম অলরেডি। এই মানগুলাই দেখুন আমি যেখানে বসিয়েছি, দেখুন পুটিং দিস ভ্যালুজ, অর্থাৎ এই মানগুলো আমরা বসাবো 1 নং ইকুয়েশনের মধ্যে। তাহলে 1 নং ইকুয়েশন দেখুন x/3p y/3q z/3r = 1। তার মানে এই 3 দেখুন নিচ থেকে সবগুলো থেকে 3 কমন নিয়ে আমি ডান দিকে আমি এই যে দেখুন গুণ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল। কারো কি কোনো প্রবলেম আছে বলুন তো? রুবেল, আর কথা বুঝতে পারতেছি না রুবেলের কথা। আর কেউ? টিপু না সুলতান, স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছেন? পরে শুধু মানগুলো বসাই দিলেন, হ্যাঁ, পরে শুধু মানগুলো আমরা বসিয়ে দিলাম। ঠিক তখন আছে। প্রুফ দেওয়া মাসুম বিল্লাহ, বুঝতে তখন পেরেছো? থ্রি কমন নিলেন লাস্টে স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আর কি ঠিক ওয়ানের আছে। সাথে গুণ হয়ে গেছে আর গুণ। ওমর ফারুক, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওমর ফারুক কি মেসেঞ্জার গ্রুপে তুমি অ্যাড আছো? জি স্যার, অ্যাড আছে। ওকে, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো হলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখুন পরবর্তী অঙ্কটার মধ্যে যাই। এটা করলে হয়তো আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এই শীটটা কি সবাই পাইছেন না? গুগল ক্লাসরুমে ঢুকে আপনারা নিয়ে নেবেন, অথবা রুবেলের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এই শীটটা নিয়ে নেবেন, তাহলেই হবে। গুগল ক্লাসরুমে তো দেওয়া আছে, সবাই গুগল ক্লাসরুমে আর আপনারা টিচারের জিনিস সব কালেক্ট করে নেয় ওখান থেকে। আজকে যে কিন্তু ক্লাসটা আমি ভিডিও দিয়েছি, আজকে যে ক্লাসটার শীট দিয়েছি, ওটা আপনারা এই শীটগুলো আপনারা প্রিন্ট করে ফেলবেন, ঠিক আছে? অথবা হাতে হাতে লিখে ফেলবেন খাতার মধ্যে। তাহলে হবে কি আপনাদের এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ারেন্স হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? আপনারা এইগুলা আপনারা একটু লিখবেন, না লিখলে কিন্তু আপনারা এগুলা পরীক্ষার মধ্যে তখন সময় অনুযায়ী লিখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, লাস্ট অঙ্ক আজকে এই শীট শেষ হয়ে যাবে। এই শীটের মধ্যে দেখুন আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, আমরা সবাই একটু প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি, এবং এখান থেকে আমরা প্রশ্নটা দেখে বুঝে ফেলবো যে আসলে এটা কোন টাইপের অঙ্ক, কোন ধরনের সূত্র দিয়ে এটা করতে হবে। প্রশ্নটা দেখে আমাকে বুঝে ফেলতে হবে, ঠিক আছে? পি দেওয়া আছে, পিটা থেকেই কিন্তু আমাকে সিদ্ধান্ত উপনীত হতে হবে যে আমাকে এই সূত্রটা দিয়ে এটা করতে হবে। সবাই একটু প্রশ্নটা ভালো করে পড়ুন, আমি একটু সময় দিই সবাইকে।
এটা আবার আরেকজনের গ্রুপের মধ্যে কি পোস্ট দিতেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আহমেদ হোসেন চৌধুরী, নিউরোলজি ডিপার্টমেন্ট। দেখে সরি স্যার, স্যার এটা ভুল হয়েছে ডিলিট করে স্যার। দাও। বুঝতে পারছি, ডিলিট করে ফেলো। হ্যাঁ, করে দিচ্ছি স্যার। তুমি তাহলে ক্লাস করতেছো না, অন্যদিকে কাজ করতেছো, তাই তো? না স্যার, একজনের আম্মু অসুস্থ, তার আম্মু প্যারালাইজড হয়েছে, এই জন্য একজন ডাক্তারের লিংক দিয়েছি স্যার। ওরা কি ইয়া করে ওই নিউরো সায়েন্স হসপিটালে বসে নাকি এই ডক্টর? উনি ইয়েতে বসে, ল্যাবিডে বসে, ল্যাবিডে বসে স্যার, ল্যাবিড মিরপুর শাখায় বসে, ঢাকা মেডিকেলের প্রফেসর। আমার সম্পর্কে রিলেটিভ হয় দূরের। তাহলে আমরা যে প্রশ্ন পড়লাম, প্রশ্নের মধ্যে দেখুন যে এই যে লাস্টের যে ফিনিশিং লাইনটা বলা আছে, এই লাস্টের ফিনিশিং লাইনের মধ্যে একটা ক্লু আছে, যে ক্লুটা হলো পি। আর লুকাসের কথা বলা আছে, তারপরে আপনার আরো কিছু জনের বলা আছে যে কোঅর্ডিনেট ইন্টারসেক্টিং পয়েন্ট আছে বলার কথা বলা আছে, অরিজিন মিটস কোঅর্ডিনেট লুকাস এন্ড देयर পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন বলা আছে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো তিনটা পয়েন্টকে আপনি একটা পয়েন্টে কনভার্ট করবেন আপনি। হ্যাঁ, জাস্ট আপনারা এরকম করবেন যে মিডল পয়েন্টে যেটা হবে আর কি। তিনটা বিন্দুর যে ইন্টারসেক্টিং পয়েন্ট আমি যদি দিই, তিনটা বিন্দুর সরলরেখাগুলো যে বিন্দুতে মিট করবে সেই বিন্দুটার কথা আমরা চিন্তা করব। তাহলে এটার ফিগারটা আমরা একটু যদি এখানে দেখি, দেখুন ঠিক আগের মতোই আমরা যদি একটা আঁকি, ট্রায়াঙ্গেল যদি আমরা এরকম করে আঁকার চেষ্টা করি, এটা কিন্তু এক প্রকার ট্রায়াঙ্গেল, তাই না? প্রশ্নের মধ্যে সবাই যদি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এ বি সি এর কথা বলা আছে, যে এ বি সি। তাহলে এটা হলো আপনার এ, ওয়াই অক্ষ হলো বি, জেড অক্ষ হলো সি। তাহলে কোঅর্ডিনেট ঠিক আগের মতোই হবে, এ 0 0 0 বি 0, সি এর মধ্যে হবে 0 0 সি। এখন এই যে আপনি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, দেখুন আসলে কিন্তু এটা এই, কিন্তু এইখানে এটা দেওয়ার অর্থ হলো, দেখুন এটা হলো আপনি যদি ওয়ান ডাইমেনশনে যদি চিন্তা করেন তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা উপরের পৃষ্ঠটা। কিন্তু আপনি দেখুন এটা যদি একটা থ্রি ডাইমেনশনাল ফিগার হয়, অর্থাৎ আপনি আপনার নিজের ঘরের একটা কর্নারের দিকে আপনি তাকান, এই যে এই বিন্দুটা, এটা হলো ঘরের কর্নার। এই যে এই বিন্দুটাকে যদি ঘরের কর্নার মনে করেন, তাহলে এই পাশে দেখুন একটা লাইনের মতো গিয়েছে, এই পাশে একটা লাইনের মতো গিয়েছে, এই পাশে একটা লাইন গিয়েছে। তাহলে এইখানে একটা দেয়াল আছে, এইখানে একটা দেয়াল আছে, এইখানে একটা দেয়াল আছে। আপনি সবাই একটু ঘরের কর্নারের দিকে যদি তাকান বিল্ডিং এর, তাহলে দেখবেন তিনটা দেয়াল তিন দিকে গেছে কিনা। সবাই একটু যদি তাকান দেখেন তিনটা দেয়াল তিন দিকে গেছে কিনা। এটা একটা পিরামিডের মতো দেখা যায়। হ্যাঁ, আপনি যদি একদম কর্নারের দিকে তাকান তাহলে আপনি এই ফিগারটার সাথে আপনি এটার একটা ম্যাচিং করতে পারবেন। তাহলে এইটা হলো একটা দেয়াল, এটা হলো একটা দেয়াল, এটা হলো একটা দেয়াল। তাহলে উপরের যে পৃষ্ঠটা এখানে যারা কভার করছে, কেটে দিয়েছে, এটা হলো একটা ট্রায়াঙ্গেল, থ্রি ডাইমেনশনাল ফিগার আসলে এটা। তাহলে এই যে আপনি একটা ট্রায়াঙ্গেল আপনি এখানে দেখলেন, তাহলে এই যে বিন্দুগুলো আপনি এখানে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোর একটা লুকাস পয়েন্ট আছে, অর্থাৎ এরা ঠিক মাঝামাঝি বিন্দুতে তার একটা আছে। অর্থাৎ তিনটা বিন্দুকে আমি যদি ইন্টারসেক্ট করাই, এই বিন্দুগুলো যদি আমি ইন্টারসেক্ট করাই, তাহলে তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট একটা বের করা যাবে, এই মাঝামাঝি যে কোনো একটা বিন্দুতে অবস্থান করতে পারে। দেখুন আমরা এখানে একটু ওইটাই করার চেষ্টা করেছি। প্রথমে যেহেতু এখানে পি ছিল, এই যে এখানে যেহেতু পি ছিল, তাহলে আমার যে ইকুয়েশন গুলো দেওয়া ছিল, যেগুলো ইকুয়েশন গুলো এই যে এখানে দেওয়া ছিল, একদম প্রথমে যদি চলে যাই, এই যে এটা এই যে পি দিয়ে যে ইকুয়েশনটা দেওয়া আছে না, এই যে এখানে দেখুন পি দিয়ে যে ইকুয়েশনটা দেওয়া আছে, ওই পি এর ইকুয়েশনটা আমি এখানে ধরে ফেলবো। ঠিক আছে, আমার ইকুয়েশন হবে পি এর ইকুয়েশন। দেখুন এই let us consider the equation of the variable plane p, lx plus my plus nz is equal to p. p দিয়েছে যে আমার প্রশ্নের মধ্যে p আছে, এই যে প্রশ্নের মধ্যে যেহেতু p আছে, এই যে p আছে, এই জন্য ডান পাশে এখানে p হবে। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখলেই হবে।
এইবার আপনার প্রশ্নের মধ্যে যে কথাগুলো বলছে, যে এবিসি এর কথা বলছে, এই এবিসি এর কথাগুলো আপনাকে এখানে বের করে আনতে হবে। ঠিক আছে, এখানে আমি আর একটু কাজ করব। এখানে আপনারা জাস্ট একটু যদি চোখ বুলায় যান, দেখুন কি করছে এখানে, যে এ এর স্থানাঙ্ক পাইছে এটা, বি এর স্থানাঙ্ক পাইছে এটা, সি এর স্থানাঙ্ক পাইছে এটা। আচ্ছা, এটা কিভাবে হয় এটা আমি একটু দেখাচ্ছি। আবারও দেখুন, আমি আবার একটু হোয়াইট বোর্ডে যাই, এটা আমি একটু মুছে দিই। দেখুন, আমি যদি এখানে কালার দিই অন্য কালার, আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল আমি এখানে ড্র করে ফেলি। ট্রায়াঙ্গেলটা আমার এখানে থাক, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমার এখানে থাকবে, বি বিন্দু স্থানাঙ্ক থাকবে, সি বিন্দু থাকবে। আর এইটার ইকুয়েশনটা হলো এরকম, ছেদক আকৃতির সমীকরণ হলো x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 1। তাহলে এই প্লেনের সমীকরণ হলো এটা। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হলো a 0 0, এটা আমরা জানি অলরেডি। বি বিন্দু স্থানাঙ্ক হলো 0 b 0, আর সি বিন্দু স্থানাঙ্ক হলো 0 0 c। এবার আপনি যে ইকুয়েশনটা পেয়েছিলেন, দেখুন এটা ছিল যে এরকম, যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p। এটা আমার ইকুয়েশন আপনারা দেয়া ছিল আর কি ওখানে। তাহলে এইবার আপনি কি করবেন, এই ইকুয়েশনটাকে সবাইকে বাম পাশ ডান পাশে সবাইকে p দিয়ে আমি ভাগ করব, যে p দিয়ে আমি সবাইকে ভাগ করব। তাহলে ডান পাশে দেখুন p p কাটা, তাহলে আলটিমেটলি রইল এখানে কি, এখানে রইল এরকম x lx বাই p এরকম রইল। তো এই যে আপনি এলটা দেখতে পাচ্ছেন, এটা p এর নিচে দিতে পারবেন p বাই l, আর এখানে mটা যেটা আছে এটা নিচ থেকে উপরে দিতে পারবেন y বাই p বাই l, p বাই m প্লাস n বাই y z বাই সরি z বাই p বাই n ইকুয়াল টু হলো 1। ঠিক আছে, আচ্ছা এইবার দেখুন তো, এটা a এর সাথে যায় না, এটা b এর সাথে যায়, এটা c এর সাথে যায়। তাহলে আমার a বিন্দুর স্থানাঙ্কটা হবে আমার এরকম, a বিন্দুর স্থানাঙ্ক আমি যদি এরকম দেই p বাই l, অর্থাৎ a এর জায়গায় যে দেখুন যে a এর জায়গায় হবে p বাই l, যে x বাই a এর জায়গায় হবে p বাই l, p বাই l, 0 0। তারপরে b বিন্দুর স্থানাঙ্ক হবে আমার 0 p বাই m, 0। আর c বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 0, p বাই n। সবাই কি ক্লিয়ার না? বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, বুঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, এবার আসুন আমরা যদি এবার অঙ্কের মধ্যে যদি আমরা চলে যাই, তাহলে কি হবে ব্যাপারটা দেখুন। এই যে দেখুন, এই যে a এর স্থানাঙ্ক করা বের করেছে p বাই l 0 0, y b এর স্থানাঙ্ক বের করেছে এটা, আর z এর স্থানাঙ্ক বের করেছে 0 0 p বাই n। ক্লিয়ার না? এই জিনিসগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার। আচ্ছা, এবার আমি কিছু এবার অন্য কাজ করব। এবার পয়েন্ট অফ ইন্টারসেকশন নিব, কারণ কি আমার প্রশ্নের মধ্যে যদি একটু তাকাই তাহলে দেখুন, এই যে প্রশ্ন যদি দেখেন তাহলে লুকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এই তিনটা বিন্দুর আমি ইন্টারসেকশন নিব। এই যে দেখুন আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে তিনটা বিন্দু একসাথে আমি যোগ করে ফেলবো, তাহলে জিরোগুলো বাদ যাবে, জাস্ট মানগুলো বসে যাবে। আর লুকাস হলো আপনার এখানে ভেরিয়েবল ধরতে হবে, যে মানগুলো পাইলেন এগুলোর ভেরিয়েবল ধরবেন। তাহলে প্রথম মানটা হলো x এর মান, দ্বিতীয়টা হলো আপনার y এর মান, তৃতীয়টা হলো z এর মান। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র জানি। এখানে দেখুন আপনি এটা যদি বের করে ফেলুন এরকম করে, x এর মান পাইলেন এইটা, আবার আমি যদি এটা এর মধ্যে যাই, এরকম ভাবে হোয়াইট বোর্ডে যদি আমি যাই,
আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার x ইকাল টু আমি পেয়েছিলাম x ইকাল টু p বাই l, y ইকাল টু আমি পেয়েছিলাম p বাই m, z ইজ ইকাল টু আমি পেয়েছিলাম p বাই n। এবার এখান থেকে দেখুন আমি l ইকাল টু আমি লিখতে পারবো p বাই x, যে এটা আমি উপরে নিয়ে নিলাম, x টা আমি নিচে দিয়ে দিলাম, আর m টা উপরে নিয়ে নেব, y টা নিচে দিয়ে দেব। তাহলে m ইজ ইকাল টু আমি লিখতে পারি p বাই y, n ইকাল টু আমি লিখতে পারবো p বাই z। কিন্তু আমরা একটা সূত্র জানি, যে প্রথম ক্লাসে আপনাদের এরকম একটা পড়ানো হয়েছিল, যে এরকম একটা সূত্র যে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকাল টু 1, এটা আপনাদেরকে পড়ানো হয়েছিল। তাহলে এই l এর মানটা এখানে বসাবেন, m এর মানটা এখানে বসাবেন, n এর মানটা এখানে বসাবেন। তাহলে বসালে কি হবে, আমি যদি একটু এখানে আসি, তাহলে p বাই x হোল স্কয়ার প্লাস p বাই m p বাই y হোল স্কয়ার প্লাস p বাই n z হোল স্কয়ার ইকুয়াল টু 1। এবার দেখুন এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে p স্কয়ার বাই x স্কয়ার হবে প্লাস p স্কয়ার বাই y স্কয়ার হবে এখানে প্লাস p স্কয়ার বাই z স্কয়ার হবে এখানে ইকুয়াল টু 1। কালার চেঞ্জ করি। আচ্ছা, এবার দেখুন তো আমি এটাকে আরেকটু যদি নতুন করে করি, তাহলে সবার কাছ থেকে উপরে দেখুন p স্কয়ার আছে, তাহলে p স্কয়ার আমি কমন নিয়ে ফেলি। p স্কয়ার যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকতেছে 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার প্লাস 1 বাই z স্কয়ার ইকুয়াল টু 1। এবার এই p স্কয়ারটাকে আমি এখানে ভাগ করে দিব, তাহলে আমার থাকতেছে 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার প্লাস 1 বাই z স্কয়ার ইকুয়াল টু 1 বাই p স্কয়ার। এবার আপনারা 9 এর 4.2 এর মধ্যে এরকম একটা সূত্র করছেন যে 1 বাই আমি যদি এখানে একটু কালার চেঞ্জ করে দেই, এরকম করে যে 1 বাই x টু দ্য পাওয়ার n ইকুয়াল টু হলো x টু দ্য পাওয়ার n মাইনাস 1 n মাইনাস n, অর্থাৎ পাওয়ারটা যদি আপনি ঠেলা দিয়ে উপরে তোলেন তাহলে পজিটিভ পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কি হবে দেখুন, এখানে n এর পরিবর্তে আমার এখানে পাওয়ার আছে ঠিক 2, তাহলে এটা ঠেলা দিয়ে যদি উপরে তোলেন তাহলে আপনার এরকম করে লিখবেন -2 প্লাস y টু দ্য পাওয়ার -2 প্লাস z টু দ্য পাওয়ার -2, তাহলে ইকুয়াল টু হবে p টু দ্য পাওয়ার -2। এই যে আমরা এখানে রেজাল্টটা পাইলাম, এটা দেখুন এখানে যে রেজাল্টটা আমাদের আছে এটার সাথে মিলে গেছে না? এই যে দেখুন তো, ক্লিয়ার? সবাই বলেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে তো আমাদের মোটামুটি হয়ে গেল নাকি? মিড টু কমপ্লিট। আজকে এটা আমি ভিডিও তাই আপনাদেরকে মিড টু এর লিখে আপনাদেরকে দিয়ে দেবো, গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। ওকে, আমি মিটিং একটা ক্লোজ